আজকের বিষয়টা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আজকের বিষয়টা এতটাই ইন্টারেস্টিং যে লাস্টে যখন তিনটে বিষয়কে আপনারা জানবেন এবং বুঝবেন, আমার মনে হয় অনেকটা ভালো লাগবে বিষয়টা জানার পরে, কারণ আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটাতে আমাদের লাইফেতে বেসিক্যালি ফল্টগুলো হয়। তো যাই হোক, এক রাজা ছিল এবং সেই রাজার এক মন্ত্রী ছিল। তো মন্ত্রী একদম ছায়ার মতো তার সাথে থাকতো এবং রাজা প্রত্যেকটা সিদ্ধান্ত সেই মন্ত্রীর থেকে নিত। একদিন হঠাৎ করে রাজার মনে হয়েছে যে মন্ত্রীকে হঠাৎ করে প্রশ্ন করেছে যে তোমার মনের সবথেকে বড় ইচ্ছা কি, তোমার মনেতে কি ইচ্ছা আছে যেটা পেলে তুমি সবথেকে বড় আনন্দ পাবে, সবথেকে বেশি খুশি হবে। তো মন্ত্রী ইন জেনারেলি জবাব দিয়েছে যে মহারাজ, আমি আপনার সেবাতে সারা জীবন যদি কাটিয়ে দিতে পারি সেটাই আমার সবথেকে বড় আনন্দ, সবথেকে বড় শান্তি, এবং আপনার সাথে যদি আমি জীবন কাটাতে পারি এর থেকে বড় আর শান্তি কিছু নেই। তো এই কথাটা শোনার পরে রাজা খুব হেসেছে, খুব ভালো লেগেছে, তাকে শাবাশি দিয়েছে এবং রাজা তারপরে জিজ্ঞেস করেছে, তো আমি তো জানি যে এটা তুমি আমার সাথে থাকতে পারলে সবথেকে বড় আনন্দ পাও, সবথেকে বড় শান্তি পাও, তুমি আমার অ্যাজ এ সিকিউরিটি, তুমি আমার রাজ্যের জন্য একজন প্রধান, একজন মানুষ, আমি সেই বিষয়টা বুঝি, কিন্তু তোমার মনের কি ইচ্ছা আছে, তোমার মনের ইচ্ছাটা আমাকে বলো। তো বলেছে যে মহারাজ, আমার মনের তেমন কোনো ইচ্ছা নেই। বলছে না, তুমি বলো। আবার প্রেসার দিয়েছে। তো দু চারবার প্রেসার দেওয়ার পরে বলেছে যে হ্যাঁ মহারাজ, আমার মনের একটা ইচ্ছা আছে যে যদি আপনার যে এই বড় রাজত্ব তার যদি আমি সিকি ভাগ, অল্প ভাগ, 10%, 5%, 2% যদি আমি পেতাম, আমি সেখানে যদি রাজা হিসাবে থাকতাম, তাহলে আমার সবথেকে বড় আনন্দ লাগতো, আমি সবথেকে বড় শান্তি পেতাম, আমার এটাই ইচ্ছা। তো এই বিষয়টা শোনার পরে সে বলেছে যে রাজার সঙ্গে সঙ্গে শোনার পরে খুব খুশি হয়েছে, তাকে জড়িয়ে ধরে বলেছে যে তোমার কতটুকুনি রাজ্য পেলে তুমি খুশি হতো। বলছে যে 2 ভাগ রাজ্য পেলেই আমি খুব খুশি হতাম। বলছে তুমি 2 ভাগ না, তোমাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দিতে রাজি আছি, অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিতে রাজি আছে, তুমি রাজা হয়ে সেখানে রাজত্ব করো, কোনো ব্যাপার না। এটা শোনার পরে তো মন্ত্রী আশ্চর্য হয়ে গেছে বিষয়টা শুনে। তো এটা বলার পরে রাজা বলেছে যে ঠিক আছে, কালকে আমি তোমাকে তোমার রাজ্য দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে যারা অন্যান্য সৈন্য সামন্ত আছে পরের দিনকে ডেকে সমস্ত রকম কাগজপত্র নিয়ে একদম রেডি হয়ে বলেছে যে আজ থেকে অর্ধেক রাজত্ব ওকে দিয়ে দাও, এবং রাজত্ব দেওয়ার পরেই ওর গলাটা শরীর থেকে বাদ দিয়ে দাও, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। বিষয়টা শোনার পরে মন্ত্রী চমকে গেছে যে হঠাৎ করে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল কেন। তো বলেছে যে আমি এতদিন ধরে আপনার সেবা করেছি, তো আমাকে একটুখানি আপনি এমন কোনো সাজা দেবেন না, মৃত্যুদণ্ড দেবেন না, আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে গেলে আপনি আমাকে ক্ষমা করুন। বলেছে না, তোমাকে আমি দেবো, এই রাজত্বটা দেবো, কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দেবো। তো অনেক কাকুতি মিনতি করেছে যে আমি আপনার হয়ে এত কিছু করেছি। বলেছে ঠিক আছে, তুমি এত কিছু যেহেতু করেছো, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম না, তার জন্য তোমাকে 30 দিন আমি সময় দিলাম। 30 দিনের মধ্যে তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি 3টে প্রশ্নের উত্তর দাও তাহলে তুমি অর্ধেক রাজত্ব পাবে, আর যদি না দিতে পারো তাহলে তোমার গলা আমি কেটে দেবো, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলবো। তো তুমি তার জন্য প্রস্তুত থাকবে। বলেছে কি কি? বলেছে ঠিক আছে, আমাকে আপনি 3টে প্রশ্ন বলুন, আমি তার উত্তর খুঁজবো, অবশ্যই আপনাকে দেবো। তো ভয় পেয়ে গেছে। তো বলেছে যে জীবনের সবথেকে সত্য কী? প্রথম প্রশ্ন, জীবনের সবথেকে সত্য কী? দ্বিতীয় প্রশ্ন, জীবনের সবথেকে বড় ধোঁকা, অর্থাৎ ধোঁকা যে জিনিসটা সেটা কি? জীবনেতে সবথেকে বড় ধোঁকা কি? ধোঁকা আমরা কি কোনটাকে বলে থাকি? আর তৃতীয় বিষয় হচ্ছে আমাদের জীবনে সবথেকে বেশি কমজোরি কী, সবথেকে উইক পয়েন্টটা কী? এই 3টে বিষয়কে তোমাকে উত্তর দিতে হবে। তো এটা শোনার পরে প্রথমে উত্তর দিতে গেছে, উত্তর দেওয়ার সময় কনফিউজড হয়ে গেছে, উত্তর দেয়নি। বলেছে 30 দিন সময় আছে, আমি ভেবে চিন্তে আপনাকে উত্তর দেবো। বলেছে এটা মনে রাখবে, যদি উত্তর যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড তৈরি হয়ে আছে। আরও ভয় পেয়ে গেছে, সে ঘামছে দরদর করে। আপনি চিন্তা করুন, আমাদের চিন্তা ভাবনা যখন টেনশানের আসে আমরা ঘামি, সেম জিনিস। গল্পটা পুরোটা নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের কোনো মানসিক সমস্যা থাকে প্লিজ হাত জোর করে বলছি আপনারা আপনাদের কাছাকাছি দেখান যে কোনো সাইকিয়াট্রিস্টকে, অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে, মাথায় রাখবেন। কাছাকাছি মনোরোগ বিশেষজ্ঞ, আপনার কাছাকাছি যদি সরকারি হসপিটাল থাকে সেখানের মনোরোগ বিভাগেতে প্লিজ দেখাতে পারেন, সেখানেতে খুব ভালো চিকিৎসা হয়, বিনামূল্যে চিকিৎসা হয়। আপনার কাছাকাছি কাউন্সিলিং করান, কাউন্সিলিং যেভাবে বলবেন আপনাকে চলতে সেইভাবে আপনারা চলবেন, সাথে এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন। এবং প্লিজ আর একটা অনুরোধ, যে আমাকে অনেকে আপনারা মেসেজ করেন প্লিজ হেল্প মি, আমি আপনাকে হেল্প করতে পারবো না, শুধু সঠিক তথ্য দিতে পারবো, এর থেকে কোনো রকম হেল্প আমি আপনাকে করতে পারবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলুন আসুন গল্পটাতে আমরা এগিয়ে যাই। তো এবার এই প্যানিকি অবস্থাতে সে কী করেছে, বেরিয়ে গেছে। রাজমহল থেকে বেরোবার পর বিভিন্ন মানুষের কাছে গেছে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছে।
তার পরিচিত জ্ঞানী ব্যক্তিদেরকে ডেকেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম উত্তর দিয়েছে, সেই উত্তরগুলোকে নিয়েছে। নাও হি ইজ মোর কনফিউজড, আরও বেশি কনফিউজড হয়ে গেছে, কোন উত্তরটা কালেক্ট করবে কোন উত্তরটা কালেক্ট করবে না, কোনটা নেবে কোনটা নেবে না, যদি ভুল হয় তাহলে তো মেরে ফেলবে। বিষয়টা হচ্ছে যে রেজাল্ট যখন আমার মেরে ফেলবে চিন্তা আসছে, আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তখন আরও প্যানিক হয়েছে। যে উত্তরগুলো শুনছে তাকে অ্যানালাইসিস করতে পারছে না, আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছে, আরও বেশি ভয় পেয়ে যাচ্ছে। যেমনটা আমরা হই, আমরা বিভিন্ন জায়গা থেকে নেটের বিভিন্ন রকম জায়গা থেকে আমরা যখন অ্যান্সারগুলো কালেক্ট করি আমরা ঘাবড়ে যাই না, আমাদের অতিরিক্ত বিষয় নিয়ে আমরা যখন রোগ নিয়ে টেনশন করি, ঠিক সেই রকমই। যত ইনফরমেশান পাচ্ছে তত ঘাবড়ে যাচ্ছে, যত ইনফরমেশান পাচ্ছে তত ঘাবড়ে যাচ্ছে। সে একদম পাগল অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ, শ্বাস নিতে পারছে না, বুক ধরপড় করছে, টেনশন করছে, শুধু মনে হচ্ছে যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, তার মাথার কাজ করছে না। অর্থাৎ ভয় আমাদের মাথার কাজ করা বন্ধ করে দেয়। তো ভয়ের মধ্যে সে একদম ভয় পাচ্ছে, হাত পা কাঁপছে। এই করতে করতে বেশ অনেকগুলো দিন কেটে গেছে। কীভাবে দিন কেটে যাচ্ছে সে বুঝতে পারছে না। বিভিন্ন জায়গায় গেছে, এখন সে একদম ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় বিভিন্ন মানুষের কাছে গেছে। সে ভেবেছে যে আরও কিছু দূরে যাই, যদি অন্য কোনো কেউ ভালো অ্যান্সার দিতে পারে, উত্তর দিতে পারে, তার খোঁজেতে এগোতে থাকছে। এবং তার পেছনেতে সেই চিন্তা, মৃত্যুদণ্ডের চিন্তা ধাবিত করছে। আবার একদিকে মাথায় জাগছে যে আমি যদি এটা করতে পারি তাহলে তো আমি অর্ধেক রাজ্য পাবো। সে দৌড়চ্ছে, ছুটছে, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, চুল কাটছে না, একদম মারাত্মক বাজে অবস্থা। এই করতে করতে 30 দিন এসে গেছে। এবার তার একদম আর শেষ, যে আমার জীবনের আর কোনো জায়গা নেই, এবার নয় রাজার কাছে যেতে হবে, নয় সে খুঁজে আমাকে মৃত্যুদণ্ড দেবে। একদম সেই ডিসিশন হয়ে গেছে। সে প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতে হাঁটতে জঙ্গল দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে একটা জায়গা থেকে সাউন্ড আসছে যে তোমার 3টে প্রশ্নের উত্তর আমি দিতে পারি। এই কথা শোনার পরে সে শুয়ে পড়েছিল, সে হাঁটতে পারছিল না, ক্লান্ত হয়েছিল। হঠাৎ করে তার মধ্যে এনার্জি চলে এলো। অর্থাৎ যখন আমরা কোনো একটা বিষয়ে সলিউশন পেয়ে যাই, আমার মস্তিষ্ক যেন হঠাৎ করে এনার্জি দিয়ে দেয়। যখন আমরা দুঃখে থাকি এনার্জি থাকে না, যখন আমরা টেনশন করি এনার্জি থাকে না, যখন আমরা কোনো রকম অপশান পাই তখন আমাদের এনার্জি চলে আসে, যখন আমরা বিষয়টা সমাধান করে ফেলি তখন এনার্জি চলে আসে। তো সেমভাবে তার এনার্জি চলে এসেছে। সে দৌড়ে ছুটে গিয়ে দেখছে যে কে আমাকে উত্তরটা জিজ্ঞেস করলো, এটা প্রশ্নটা কে করলো, কে উত্তরটা দেওয়ার জন্য আমাকে বললো যে তুমি এদিকে আসো। গিয়ে দেখছে যে এক সাধু বসে আছে এক গাছের নিচে। সে বলছে যে তোমার যে প্রশ্নের উত্তর একমাত্র আমি দিতে পারবো, তুমি এখানে এসে বসো এবং আমাকে বলো যে তোমাকে কী কী প্রশ্ন করেছে। তো হঠাৎ করে জিজ্ঞেস করছে যে তুমি কি করে জানলে যে এই উত্তর আমাকে কি কি প্রশ্ন করেছে, আমার কি অবস্থা। তো এইটা বলার সাথে সাথে সেই সাধু কী করেছে, কাপড়টা সরিয়ে দিয়েছে। সরিয়ানোর পরে দেখছে যে তার সে যেখানে বসে আছে সেখানে একটা সুন্দর পোশাক, যে পোশাকটা প্রধানত মন্ত্রীরা পরে। বলছে আমিও ওই রাজ্যেরই মন্ত্রী ছিলাম একটা সময়। এবং সে যেখানে সাধু বসে আছে তার পাশে একটা কুকুর একটা বাটির মধ্যে দুধ রাখা আছে, সে খাচ্ছে। আর সেই সাধু একটা রুটিকে জলের মধ্যে ডুবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে তার মাথায় চিন্তায় পড়ে গেছে যে এই লোক কে। তো যাই হোক, তার এখন মৃত্যুদণ্ড সামনে, সে এখন ভয় পেয়ে আছে। সে বলেছে যে আমাকে আপনি বাঁচান এখান থেকে, 3টে প্রশ্নের উত্তর দেন যাতে আমি জীবন বাঁচাতে পারি। বলছে জীবন বাঁচাতে পারো না, রাজ্য নিতে পারো। বলছে রাজ্য নিতে পারি, জীবনও বাঁচাতে পারবো, রাজ্যও নিতে পারবো। আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি আমাকে উত্তরগুলো বলেন। বলছে দেখো, তোমার প্রথম 2টো প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো, কিন্তু 3য় প্রশ্নের উত্তর জন্য তোমাকে কিছু আমাকে দিতে হবে, না হলে আমি দিতে পারবো না। বলেছে ঠিক আছে, আপনি 2টো প্রশ্নের উত্তর দিন। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে মানুষের জীবনে সবথেকে বড় সত্য হচ্ছে মৃত্যু। তো এই কথা বলার পরে সে বলছে যে এটা তো আমিও জানি। বলছে হ্যাঁ তুমি জানতে, কিন্তু তুমি কনফিউজড হয়েছিলে বিভিন্ন লোকের কথা শুনে, অর্থাৎ ডিসিশন নিতে পারছিলে না, কনফিউজড হয়েছিলে ভয়ের কারণে। ভালো করে বুঝুন, ইমোশন যোগ হলে আমাদের মস্তিষ্ক ডিসিশন নিতে পারে না, যুক্তি আমাদের মস্তিষ্ক ডিসিশন নিতে সাহায্য করে। ইমোশনাল কানেক্টেড হলেই মুশকিল হয়ে যাবে, যুক্তি দিয়ে ভাবতে হবে, যেটা যুক্তি দিয়ে আসছে উত্তর সেটাই ঠিক। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে ধোঁকা কে দেয় আমাদের জীবনেতে, সবথেকে বেশি ধোঁকা দেয় আমাদের জীবনেতে আমরা নিজেদেরকে বলতে আমরা নিজেদেরকে ধোঁকা দিই। এইভাবেই আমরা নিজেদেরকে বিভিন্ন সময় একটা ডিসিশন থেকে আরেকটা ডিসিশনে যাই, আরেকটা ডিসিশন থেকে আরেকটা ডিসিশনে যাই। আমরা জীবনেতে সবথেকে বেশি লেজি ফিল করি। আমরা জীবনেতে নিজের কাজটাকে ছেড়ে দিয়ে অন্যের কাজের দিকে তাকাই, অন্য কে ডেভেলপ করছে না ডেভেলপ করছে তার দিকে তাকাই, আমরা নিজের দিকেই তাকাই না এবং আমরা নিজেকেই ধোঁকা দিই। যেমন আমরা ছোটোবেলায় করে থাকি, আমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করি না। সেম, 3য় প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে এবং তোমাকে কিছু দিতে হবে, তবেই আমি করব। বলছে আমি দিতে রাজি আছি। বলছে কি? বলছে যে আমার যে কুকুরটা দুধ খাচ্ছে যে বাটিতে, সেই দুধটা তোমাকে খেতে হবে। বলেছে এ কী করে সম্ভব? বলছে যে তুমি যদি দুধটা না খাও তাহলে তুমি যাও, তোমার আজকে মৃত্যুদণ্ড অপেক্ষা করে আছে। সে দুধও খেতে পারছে না, আবার যেতেও পারছে না দুদিকে। তো নাও হি ইজ কনফিউজড, পুরো কনফিউজড হয়ে গেছে। তারপরে চিন্তা করার পরে দুধটা বাটিটা নিয়ে, কুকুরের মুখ থেকে বাটিটা নিয়ে একবারে খেয়ে নিয়েছে। বলেছে এবার তুমি উত্তর দাও যে আমার 3য় প্রশ্নের উত্তর কি।
যে জীবনের সবথেকে কমজোরি কি? বলছে তৃতীয় প্রশ্নের উত্তর তুমি আর তো আমি দিয়ে দিলাম। বলছে কোথায়? বলছে এই যে তুমি দুধ রাখলে। বলছে এখানে কোথায় উত্তর? বলছে এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে লোভ। লোভ আমাদের এমন জিনিস যে কোনো কাজ করতে বাধ্য করে। স্বার্থ আমাদের এমন জিনিস যে কোনো কাজ করতে বাধ্য করে। অর্থাৎ তুমি তোমার স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারো। এটা হচ্ছে তোমার তিনটে প্রশ্নের উত্তর। এই তিনটে প্রশ্নের উত্তর শোনার পরে সে এগিয়ে যাচ্ছিল। তারপরে আবার রিটার্ন করে এসে বলছে আচ্ছা তুমি মন্ত্রিত্ব তুমি যেখানে উত্তর জানো আর তোমাকে যখন এই প্রশ্নগুলো করেছিলে তাহলে তুমি অর্ধেক রাজত্ব নিলে না কেন? বলছে তুমি যাও, তুমি বুঝতে পারবে, তুমি তিনটে প্রশ্নের উত্তর তোমাকে তো দিয়ে দিয়েছি। তো সেই রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, সে প্রশ্নের উত্তরগুলোকে মাথায় চিন্তা করছে। চিন্তা করে না গিল্টি ফিল করছে যে আমি কি করছি, আমার লোভের জন্য কি আমি এই জায়গাটা করলাম? তার মানে কি আমি আমার যে দায়িত্ব ছিল সেখান থেকে সরে গেছি, আমার যে রেসপন্সিবিলিটি ছিল সেখান থেকে সরে গেছি। লোভ আমাকে এইদিকে নিয়ে চলে গেল। সুখ শান্তি এর সঙ্গে অ্যাটাচ। আমি যে দায়িত্ব পালন করতাম এতদিন, রাজা আমাকে যে ভালোবাসতো, সেটা শুধুমাত্র আমার এই লোভের কারণে আমার যে ভরসা আছে রাজা আমাকে সেই ভরসাটা হারিয়ে ফেললো আমার থেকে। এর থেকে বেশি আর কি হতে পারে? তো বিষয়টা হচ্ছে এখানেতেই যে আমাদের লাইফেতে তিনটে ফ্যাক্টর। মৃত্যু অবশ্যই হবে, এটা বাস্তব, কিন্তু তার আগে যে কর্তব্যগুলো আছে সেগুলো আপনাকে আমাকে করতে হবে। সেই কর্তব্য করার জন্যই আমরা জন্মেছি এবং সেটা করতে হবে। সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই, ওটা তো আছেই এবং এটা তার অধিকার এবং তার এটা কি বলবো নিয়মেতেই হবে, ওপরওয়ালার নিয়মেতেই হবে, সে জানে। তো সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তার জন্য সে যেটা ভেবেছে সেটাই বাস্তব, সেটাই ঠিক হবে, সেটা নিয়ে লাভ নেই, কারণ সেটাকে আমরা বদলাতে পারবো না, সেটাকে আমরা কিছু করতে পারবো না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে আমার ধোঁকা। অর্থাৎ আমরা লাইফেতে না কি করি যে একটা নির্দিষ্ট কাজ স্টার্ট করার পরে সেটাকে কমপ্লিট করি না, নিজেকেই নিজে ধোঁকা দিই, নিজেকেই নিজে আমরা বোকা বানাই। আমরা সেই একটা গল্প আছে না যে জল কালেক্ট করার জন্য জল নেই, সেই জন্য গাছের তলায় মাটি খুঁড়ছিল, খানিকটা গর্ত করছে, আবার খানিকটা এগিয়ে গিয়ে গর্ত করছে, আবার খানিকটা এগিয়ে গিয়ে গর্ত করছে। অর্থাৎ এই যে গর্তটা খুঁড়ছে সেটাকে ধৈর্য ধরে ভালো করে খুঁড়ছে না, সারাদিন ধরে গর্ত করেছে হাজার হাজার, কিন্তু একটা গর্ত বেশিক্ষণ করেনি, জল যেখানে ছিল। অর্থাৎ আমাদের এমন একটা কন্ডিশন হয়, একটা ছোট গল্প এর সঙ্গে অ্যাড করি, যে এক পরী স্বপ্নের মধ্যে এক মানুষকে নিয়ে গেছে, সে স্বপ্ন দেখছে এবং নিয়ে যাওয়ার পরে দেখছে যেখানে নিয়ে গেছে সেখানে চারিদিকে দেখছে সোনা দানা বিভিন্ন রকম গিফট পড়ে আছে, বিভিন্ন রকম জিনিস পড়ে আছে। তো বলছে এগুলো কিসের জন্য পড়ে আছে? বলছে যে এগুলো উপরওয়ালার কাছে প্রত্যেকে চেয়েছে, সেগুলোই পড়ে আছে। বলছে তারা নেয়নি? বলছে উপরওয়ালা তো দেওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু নয় তারা অন্য কিছু চেয়ে ফেলেছে সেই সময়, আর নয় তারা ওপরওয়ালার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। অর্থাৎ অনেক সময় আমাদের একটা নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করার পরে আমরা হয়তো পাওয়ার মুখে দাঁড়িয়ে তখন আমরা নয় ওপরওয়ালাকে বলি দূর কিছু দেয় না, আর নয় আমরা সেখান থেকে ব্যাক করে আসি, বলি এই পথটা ঠিক নয়, অন্য পথ ঠিক, এবং আমরা এখানেতেই ফেলিওর হয়ে যাই। আপনি যখন কোনো জিনিস প্র্যাকটিস করবেন, কন্টিনিউ প্র্যাকটিস করুন, আপনি রেজাল্ট পাবেন। মানসিক সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য অন্তত 7 মাস 8 মাস 1 বছর কন্টিনিউ প্র্যাকটিস করতে হয়। আপনাকে পজিটিভলি থাকতে হয়, আপনাকে যেতে হয়, ঘুরতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়, নিজেকে টোটালি পজিটিভলি ইনভলভ করে দিতে হয়, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে দিতে হয়। আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাবেন। হয়তো চিন্তা করছেন, আপনি লজিক দিচ্ছেন না। এবং তৃতীয় জিনিস কমজোরি হচ্ছে আমাদের লোভ। আমরা স্বার্থের জন্য এটা করি, আমরা এত তাড়াহুড়ি করি, লোভ আমাদের অস্থিরতা বাড়িয়ে দেয়। আমরা খুব তাড়াতাড়ি ভাবি সব জিনিস শর্টকাটে হবে, সব জিনিস শর্টকাটে হবে। শর্টকাট যখনই আপনি চিন্তা করবেন আপনার মধ্যে প্রবল অস্থিরতা বাড়বে এবং এই অস্থিরতার জন্য আপনি আরও চঞ্চল হয়ে উঠবেন। তো মাথায় রাখবেন যে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি নিজেদের সঙ্গে, নিজেদেরকে চেঞ্জ করে, এবং এটা আপনাকে চেঞ্জ করার মতো ক্যাপাসিটি দিয়ে দিয়েছে ওপরওয়ালা। আপনার মধ্যে যা শক্তি দিয়েছে এনাফ, কিচ্ছু লাগবে না। তাকে আপনি যখনই কাজে লাগাতে শুরু করবেন আরও সেটা শক্তিশালী হয়ে যাবেন। আপনি নিজেকে বদলাবার জন্য যথেষ্ট। আপনি বেরোন, এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, মানুষের সঙ্গে কথা বলুন, মিশুন, প্রত্যেক দিন কাজ করুন, 15 মিনিট করে প্রত্যেক দিন আসবেন। এটা ভাববেন যে আমার একটা কাজ, এটা আমায় করতেই হবে। দেখবেন কেমন থাকেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।